সো আমরা 3.5 এর উপর একটা ক্লাস নিচ্ছি, যেটা কাইন্ড অফ থিওরি ক্লাস ছিল। আমাদের যে যত ধরনের ফর্মুলা হওয়া সম্ভব একটা সরলরেখার, আমরা ফর্মুলাগুলো দেখছি এবং কিভাবে ফর্মুলাগুলো আসে এবং গ্রাফিক্যালি জিনিসগুলোকে দেখতে কেমন ফর্মুলাগুলোকে, সেগুলো দেখছি। এবং আমরা কিছু ম্যাথও করছিলাম, প্রত্যেকটা ফর্মুলা রিলেটেড কিছু ম্যাথ করছিলাম যাতে ফর্মুলাগুলো বুঝতে সুবিধা হয়। আজকে আমরা এই চ্যাপ্টারের আরো অ্যাপ্লিকেশনে যাব। এই চ্যাপ্টারটা অনেক হিউজ, সো আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন থেকে আমি অনেক স্লো আগাবো এবং চ্যাপ্টারের মোটামুটি সবগুলো ম্যাথ করব এবং একটু স্লো যাব, ঠিক আছে? সো এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ শেষ করতে আমি 2টা ক্লাস দিব। একটা ক্লাসে শেষ করা যাবে, বাট অনেক ফাস্ট হয়ে যাবে, অনেকের জন্য টাফ হয়ে যাবে ধরা। আমি 2টা ক্লাস দিব। সো প্রথমে একটা কাজ করি, যে লাস্ট ক্লাসে যা যা ফর্মুলা শিখছি ওই ফর্মুলাগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আবার একটু দেখি, জাস্ট একটু মনে করায় দেওয়ার জন্য। এটা দেখছো লাস্ট ক্লাসে। তো আমরা কয় ধরনের সরলরেখার ইকুয়েশন দেখছিলাম। একটা ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সো এটা যদি একটা ইকুয়েশন হয়, দেখি ইয়া বলতে পারবা, জামিল বলতে পারবা এই সরলরেখার ইকুয়েশনটার বৈশিষ্ট্য কি এবং এটা সমীকরণ কি হবে? হ্যাঁ, এটার বৈশিষ্ট্য হলো এই সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল আর এটার ঢাল হবে 0। আর সমীকরণ এক্স্যাক্টলি। একটু সমীকরণটা বলছি। যদি তার যদি হাইট যদি বি হয় তাহলে তার সমীকরণ কি হবে? অর্থাৎ এটা ধরো 0, বি বিন্দু দিয়ে গেছে, তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে? y ইজ ইকুয়াল টু বি। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? y ইজ ইকুয়াল টু বি হয়, ঠিক আছে? যেখানে বি হচ্ছে ওই সরলরেখার যে হাইট, এখানে দিয়ে রাখছি দেখো হাইট, এই হাইটটা হচ্ছে বি, ঠিক আছে? সো y ইজ ইকুয়াল টু বি হবে। সো এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু বি। সো অনুরূপ ভাবে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? চলো দেখি। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এখন ওয়াই অক্ষের প্যারালাল একটা সরলরেখা, তো এটা হইতে পারে, দেখো ওয়াই অক্ষের সাথে সমান্তরালে আছে। সো এই দূরত্বটুকু যদি এ হয়, অর্থাৎ এই বিন্দু, একটা বিন্দু ধরলাম a, 0, যদি যে কোনো একটা বিন্দু হয়, তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে তাহলে বলতে পারবি? x equal to a হবে। এক্স ইজ ইকুয়াল টু এ হবে, ঠিক আছে? সুতরাং এক্স অক্ষের সরি ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হয়? এক্স ইজ ইকুয়াল টু এ আকৃতির হয়, যেখানে এ হচ্ছে যে তার যে বিন্দু দিয়ে পাস করবে যে কোনো একটা বিন্দুর ভুজ জানা থাকলেই চলবে। তো এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আরো আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম এম ঢাল বিশিষ্ট এবং মূল বিন্দুগামী। ঠিক আছে? এই ধরলাম এটা একটা সরলরেখা, এই সরলরেখার ঢাল বলে দিলাম, এর ঢাল হচ্ছে এম, আর দেখাই যাচ্ছে এটা হচ্ছে মূল বিন্দুগামী। সুতরাং এই সরলরেখার সমীকরণ কি হবে নুহিন বলো তো? y সমান mx। y is equal to mx, ঠিক আছে? তো এটা আরেক ধরনের রিপ্রেজেন্টেশন। তো এরপরে ধরো আমরা আবার আরেকটা যাইতে পারি, আবার এইটার মধ্যেই চাইলে আমরা একটা কাজ করতে পারি, যদি মূল বিন্দুগামী না হইতো, ধরলাম উপর দিয়ে গেছে অথবা নিচে দিয়ে গেছে, যে কোনো দিক দিয়ে যদি যাইতো, তখন বেসিক্যালি তার ইকুয়েশনটা কি হইতো? তখন তার ইকুয়েশনটা হইতো y is equal to mx plus c। কারণ c হচ্ছে দিকে তার হাইট, কতটুক উপরে আছে, y অক্ষের ছেদিতাংশ। c এর পরিচয় লাস্ট ক্লাসে ডিটেইলস বলছি, y অক্ষের ছেদিতাংশ অর্থাৎ কতটুক উপরে আছে, অথবা এই যে নিচের দিক থেকে যদি চিন্তা করি কতটুক নিচে আছে মূল বিন্দু থেকে। যেহেতু সে মূল বিন্দুগামী না, তখন c এর মান কিন্তু একটা c এর কিন্তু একটা মান থাকবে, আর c এর মান 0 হইলে সে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। সেগুলো দেখছিলাম। এরপরে তোমাদের মনে আছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, এখান থেকেও কিন্তু একটা সরলরেখার সমীকরণ জেনারেট করা যায়। বলতে পারবে কেউ অক্ষদ্বয়ের খণ্ডিতাংশকে নিয়ে কোন সরলরেখার সমীকরণটা হয়? তো
তো ধরলাম একটা সরলরেখা হচ্ছে এরকম। হ্যাঁ বলো। ওই যে x/a + y/b = 1 ওইটা। হ্যাঁ, x/a যোগ y/b = 1 এই জাতীয়, যেখানে a হচ্ছে গিয়ে তার x অক্ষের ছেদিতাংশ আর b হচ্ছে গিয়ে তার y অক্ষের ছেদিতাংশ। a যদি x অক্ষের ছেদিতাংশ হয় তাহলে এই বিন্দুটা কি হবে, a, 0, আর b যদি ছেদিতাংশ তাহলে এই বিন্দুটা কি হবে, 0, b, ঠিক না? সো b হচ্ছে কি তার হাইটটা আর a হচ্ছে, সো এই একটা সরলরেখা যদি x অক্ষকে a পরিমাণ অংশ ছেদ করে আর y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করে, তো তখন ওই সরলরেখার সমীকরণ হয় x/a যোগ y/b = 1। তো গেল। আর কি কিছু পড়ছিলাম? হ্যাঁ, আরো একটা পড়ছিলাম, আরেকটা মনে হয় তোমাদের মনে আছে, এটা আজকে কাজে লাগতে পারে অনেক অনেক জায়গায়। তো এটা আবার একটু রিমাইন্ড করে দিই, যে ধরো সরলরেখা যদি এরকম হয়, এরকম আগেরটার মতো একটা সরলরেখা, বাট এইবার আমি ইনফরমেশন কি দিলাম, এবার আমি বললাম যে মূল বিন্দু থেকে, এটা হচ্ছে মূল বিন্দু সবুজ কালারের যে এটা, এইখান থেকে তার উপর লম্ব, এই হচ্ছে কি লম্ব, ঠিক আছে? লম্ব অর্থাৎ এখানে সমকোণ তৈরি হয়েছে। তো মূল বিন্দু থেকে এই লম্ব দৈর্ঘ্যটা হচ্ছে পি, এবং সে যে কোণটা তৈরি করছে সেই কোণটা হচ্ছে আলফা। এরকম যদি হয় তখন তার ইকুয়েশন কি হয়, এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এটা হয় তখন সমীকরণ, তখন এই সরলরেখার সমীকরণ কি হয়, এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, ঠিক আছে? সো এই হচ্ছে কি আমাদের টোটাল সরলরেখার আইডিয়া গুলো, আবার একটু রিমাইন্ড করলাম। আর কিছু কি বাদ গেছে, কেউ কি মনে করতে পারবো? আর কোন ধরনের সরলরেখার ইকুয়েশন? আচ্ছা, বাকি যে দুই একটা আছে এগুলো দুই বিন্দুগামী সরলরেখা, এক বিন্দুগামী, এগুলো মানে তোমরা জানো, y - y1 ডিভাইডেড বাই y1 - y2, তো ওগুলোর গ্রাফিক্যালি দেখানোর কিছু নেই, ঠিক আছে? তো চলো আজকে আমরা ম্যাথে যাই। সো লাস্ট ক্লাসে দুইটা টাইপের ম্যাথ দেখছি, ওগুলো খুব ইজি টাইপ ছিল। তো আজকেও যে টাইপটা ফার্স্টে শুরু করবো, ওই টাইপটা হচ্ছে 9-10 এর করা একটা টাইপ, ঠিক আছে? সো ওইটা থেকে শুরু করি, টাইপ 3। তো দেখো এটা প্রথম ম্যাথ, অনুশীলনী কত? এটা হচ্ছে 3 এর ই অথবা 3 এর 3.5। ঠিক আছে, এটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো শুরু। তোমরা যদি জাস্ট সরলরেখাটা কিছু না পারে শুধুমাত্র লাস্টের তিনটা চ্যাপ্টার পড়ো, 3.5, 3.6 আর 3.7, তাহলে তোমরা বোর্ড পরীক্ষায় একটা অথবা দুইটা সৃজনশীল কমন পাইতে পারো। তা তোমাদের এখন পর্যন্ত যেই জিনিসগুলো শেষ করা হয়েছে সেগুলো হচ্ছে বীজগণিত আর হচ্ছে আমরা কি পড়ছি, ত্রিকোণমিতি আর ক্যালকুলাস কিন্তু শেষ মোটামুটি বলা যায়। ওইখান থেকে তোমরা ইজিলি 2 সেট আনসার করে ফেলতে পারো। তো তোমাদের আরো, আর বীজগণিত পারো, ম্যাট্রিক্স নির্ণায়ক, ফাংশন, সো একটা সেট শুধুমাত্র অ্যান্সার করতে হবে। আর সেটা হচ্ছে স্ট্রেট লাইন থেকে অ্যান্সার করতে পারলে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষার প্রিপারেশন সৃজনশীলের জন্য শেষ, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য একটু টাইম নিয়ে পড়বো। 3.5, 3.6 আর 3.7 এই তিনটা চ্যাপ্টার করতে পারলে শেষ। সো এখানে যেটা হয় যে সবাই অনেক দ্রুত ধুমধাম অঙ্ক করে ফেলে আর কি। তো অনেক সময় জিনিসগুলো মানে ফিল করা যায় না যে আসলে যে সরলরেখার ম্যাথটা করলাম বা যে জিনিসটা দিয়ে আমি আসলে এত কিছু করতেছি ওই জিনিসটা দেখতে কেমন, বা ওই ম্যাথটা আসলে কি বুঝাইতেছে। তো ওই জিনিসগুলো চেষ্টা করবো একটু ডিটেলসে কভার করার, যাতে সরলরেখার আন্ডারস্ট্যান্ডিংটুকু খুব ভালোভাবে ক্লিয়ার হয়, ঠিক আছে? সো আসো প্রথম ম্যাথে আসছি, এটা 9-10 ছিল এই টাইপের ম্যাথ, আমি জানি। প্রথম ম্যাথটা দেখো, a, 0 আর হচ্ছে 0, b, এবং ফর্মুলা গুলো তো লাস্ট ক্লাসে লেখাই দিয়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে, ঠিক আছে? 1, 1 বলা হইতেছে যে এই বিন্দু তিনটি সমরেখ। সমরেখ কি, আমি আসতেছি সেখানে। সমরেখ হবে যদি 1/a যোগ 1/b = 1 হয়। সো এখানে যেটা বলা হইতেছে যে এখানে তিনটা বিন্দু দেওয়া হয়েছে, এ কমা, ধরলাম আমি এই বিন্দুটাকে এ দিলাম, এটা হলো বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে a, 0, আর একটা হচ্ছে 0, b, আর একটা হচ্ছে 1, 1। বলা হইতেছে যে এই বিন্দু তিনটি সমরেখ, ঠিক আছে? সমরেখ হবে যদি 1/a যোগ 1/b = কি হয়, 1 হয়। তো আগে জিনিসটাকে একটু দেখি গ্রাফিক্যালি, জিনিসটা আসলে কি বুঝাইতেছে।
ভাইয়া আলিফ নেহাল আপনার কাছে পড়ে না? নেহাল তো পরে, নেহালে তো একটা ওর প্রবাবলি বাড়িতে আছে, আমার বলছিল, মেসেজ দিয়ে বলছিল ও গ্রামে গেছে। আর আলিফের তো নেটের প্রবলেম থাকে, আলিফের প্রবলেমটা বলছিল আমাকে যে ওর সমস্যা হয় অনলাইনে, এই আর কি। তো এখানে দেখো 3টা বিন্দুর কথা বলা হয়েছে, ঠিক আছে? বিন্দু দিনে ঠিক মতো লিখলাম, আচ্ছা ঠিক আছে। সো এখানে 3টা বিন্দু, একটা বিন্দুকে কি বলছে a, 0। আলিফ নেহাল তোমাদের ফ্রেন্ড নাকি? একই স্কুলে তো ছিল মনে হয়। জি ভাই, আমরা একই স্কুলে ছিলাম। 0, b। সো এখানে একটা জিনিস দেখো, বলতে চাইছি যে এই 3টা বিন্দু হচ্ছে কি সমরেখ। সমরেখ মানে কি বুঝো তো? এটা তো তোমার 9-10 ছিল, 9-10 কনসেপ্টটা ছিল। সমরেখ মানে কি বলতে পারবা? মানে সমরেখ মানে হচ্ছে, বিন্দুগুলো একই রেখা অবস্থান করলে। ভেরি গুড। আমার এখানে যে 3টা বিন্দু দিছে, এমন হইতে পারতো না এই 2টা বিন্দু এক জায়গায়, আরেকটা বিন্দু আরেক জায়গায়। যদি 3টা বিন্দু 3 জায়গায় থাকতো, তাহলে কি কখনো একটা সরলরেখার মধ্যে 3টা বিন্দু আসতো? 3টা বিন্দু কিন্তু একই সরলরেখার মধ্যে আসতো না, তাই না? তাহলে একই সরলরেখার মধ্যে আমি চাইলেও এই 3টা বিন্দুকে নিয়ে আসতে পারতাম না। কিন্তু এখন একটা জিনিস দেখো, আমার এই বিন্দু 3টাকে বলা হচ্ছে সমরেখ। তার মানে এই 3টা বিন্দু এমন ভাবে আছে যাতে তারা একই রেখার উপর অবস্থিত। আচ্ছা এখন একটা জিনিস বলো তো, 3টা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাদের এই পুরা রেখাটার কোণ যেটা হবে, এই যে প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুর মাঝখানে যদি কোনো রেখা কল্পনা করি, তার জন্য কোণ একই হবে। দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দুর জন্য কোণ একই হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন 3টা বিন্দু সমরেখা হয়, অর্থাৎ একই রেখার মধ্যে থাকে, তখন এই 3টা বিন্দুর যে কোনো 2টা বিন্দুকে নিয়ে যে ঢালটা তুমি পাবা, ঠিক আছে, সেই ঢালটা বাকি 2টা বিন্দুকে নিয়ে পাওয়া ঢালের সমান হবে। কথা বুঝতে পারছো? ঢালগুলো সমান হবে, কারণ যেহেতু একই রেখার উপর আছে, ঢাল তো সেম, একটাই ঢাল। একটা ঢালই সবার মধ্যে থাকবে। তার মানে একটা ঢালই যেহেতু সবার মধ্যে আছে, তার মানে কি 2টা বিন্দু নিয়ে এলে চাইলে আমরা একটা ঢাল আঁকতে পারি। তাহলে আমরা কি করব? ঢাল অফ এবি, এবি এর ঢাল কি হবে? যে এ বি সি বিন্দু 3টা কিন্তু আমি এখানে লিখে রাখছি। তাহলে এবি এর ঢাল কি হবে? কার সমান হবে? এবি এর ঢাল হবে বিসি এর ঢালের সমান। এটা হবে না? সো এই জিনিসটা কিন্তু সত্য হবে। সো আমরা এই সম্পর্কটা থেকে আমরা প্রমাণটা আনতে পারি কিনা দেখি। আমাদের টার্গেট হচ্ছে 1/a যোগ 1/b = 1 আনা, ঠিক আছে? তাহলে এ বি এর ঢাল বের করতে পারবে না তোমরা? এ বিন্দুটা দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, তোমরা একটু ঢালটা বের করে ফেলো। এ বিন্দু হচ্ছে a, 0, বি বিন্দু হচ্ছে 0, b, সি বিন্দু হচ্ছে 1, 1। তাহলে এ বি এর ঢাল কি হবে? এ বি এর ঢাল হবে, এই যে এ আর বি এই দুইটা বিন্দু নিয়ে করতেছি, সুতরাং y2 - y1 মানে হচ্ছে b - 0 ডিভাইডেড বাই x2 - x1, অর্থাৎ 0 - a = bc এর ঢাল কি হবে? এখন আমি b আর c কে নিয়ে কাজ করতেছি। তাহলে c বিন্দুর y2 মানে হচ্ছে 1 আর মাইনাস b ডিভাইডেড বাই x2 মানে কত? 1 - 0। তাহলে এই দুইটা সমান হবে। এখন তোমাদের কাজ হচ্ছে এইখান থেকে তোমরা ওই সম্পর্কটা নিয়ে আসো, 1/a যোগ 1/b = 1, এই সম্পর্কটা একটু নিয়ে আসো। আমি যে এটা লিখছি এখান থেকে এই সম্পর্কটা নিয়ে আসো, মানে পারবা সবাই। জি ভাই, করছি। এটা কি মিলিয়ে ফেলছো সবাই? দেখো তো, চেষ্টা করো। ভাইয়া এখানে যদি বিসি এর জায়গায় এসি নেওয়া হতো সমস্যাই তো, ঢাল। না না না, সমস্যা হবে কেন? এই এসি এর ঢাল তো সেমই হবে, কোনো সমস্যা হইতো না। কিন্তু মিলাইতে পারলেই হইলো, ঠিক আছে? তুমি যে বিন্দু নিয়ে মিলাইতে পারবা সেটা দিয়ে, আমার মনে হয় না সমস্যা হবে। এসি এর ঢাল নিলেও কিন্তু হয়ে যেত। এখন দেখো তো এই অঙ্কটা মিলে কিনা, কি আছে দেখি তো। মিলাইতে পারছো কার কেউ? দেখো তো, তালা মিলাইতে পারছো সেটা? না। এক তো পারস কিনা? 1 - b। তাহলে আমি যদি গুণ দিয়ে দিই তাহলে কি আসে? b = -a + ab, তাই তো? এরকমই তো আসে। তাহলে এখন যদি a মাইনাস এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে কি আসবে? a + b = ab। এখন যদি সবাইকে ab দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি আসবে? a ডিভাইডেড বাই ab যোগ b ডিভাইডেড বাই ab = ab ডিভাইডেড বাই ab মানে হচ্ছে 1। তাহলে কিন্তু মিলে গেছে, যে 1/a যোগ 1/b = 1 মিলে গেছে। এটা কিন্তু 9-10 ছিল, ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছো ম্যাথটা। এবার পরের ম্যাথে স্টেটমেন্টে যাই। এটা তো বুঝতে পারছো আশা করি।
সো পরের ম্যাথের স্টেটমেন্টে যাই, বোঝার চেষ্টা করি। সো পরের ম্যাথে বলা হয়েছে যে আচ্ছা সেম আরেকটা প্রবলেম দিছে, এটা দেখো তো তোমরা পারো কিনা। এ কমা বি, এ প্রাইম কমা বি প্রাইম, আরেকটা কি বলছে এ মাইনাস এ প্রাইম কমা বি মাইনাস বি প্রাইম বিন্দু ত্রয়। এখানেও কি বলা হয়েছে এই তিনটা বিন্দু কি বিন্দু ত্রয় সমরেখ হয়, তবে শো দ্যাট, বাংলা ইংলিশ মিলিয়ে বলতেছি সরি, শো দ্যাট এ বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম বি। সো এই জিনিসটা দেখা যায় একদম সেম আগের মতো প্রথমে ঢাল বের করো, এ বি এর ঢাল বের করো, এ বি এর ঢাল ইজ ইকুয়াল টু এসি এর ঢাল লেখো অথবা বিসি এর ঢাল লেখো, তোমাদের ইচ্ছা। ধরো তুমি এসি এর ঢাল লিখলা, এসি এর ঢাল, ওইখান থেকে এই জিনিসটা আনতে পারো কিনা দেখো, এ বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম বি। সবাই একটু ট্রাই করো এটা, ঠিক আছে? নিজেরা একটু চেষ্টা করো, পারবা আমার বিশ্বাস। তো এ বি এর ঢাল কি আসে দেখো তো, বিন্দুগুলোকে যদি কনসিডার করে কি আসে, y2 মাইনাস y1 অর্থাৎ b প্রাইম মাইনাস b ডিভাইডেড বাই x2 মাইনাস x1 অর্থাৎ a প্রাইম মাইনাস a। আর এসি এর ঢাল কি আসে দেখো তো, এসি এর ঢাল আসে কি সি বিন্দু কোনটা, সি বিন্দু, তাহলে b মাইনাস b প্রাইম এটা হচ্ছে এটা মাইনাস a অর্থাৎ মাইনাস b ডিভাইডেড বাই x2 অর্থাৎ a মাইনাস a প্রাইম মাইনাস a। ওকে, সো আমরা এই পাইলাম, আমাদের এখন এখান থেকে ক্যালকুলেশন করতে হবে স্যার b প্রাইম মাইনাস b। হ্যাঁ ভেরি গুড অরিত্র, তুমি কি বুঝতেছো এই ম্যাথগুলা? কোন জায়গায় প্রবলেম হইলে বইলো কিন্তু। মাইনাস a প্রাইম, so minus a prime b prime plus a prime b is equal to minus a prime b prime plus a b prime। আমাদের মিলে গেছে। সো a prime এটা তো কাটা, এখন যদি আমি এক জায়গায়, তাহলে হ্যাঁ তাহলে তো মিলে গেছে, a prime b is equal to a b prime। সো এই যে মিলে গেছে। সো এই যে গেল আমাদের সেকেন্ড ম্যাথ। তো আর কি ম্যাথ করা যায় দেখি, সমীকরণ আগো। আচ্ছা এবার দেখো এর পরের ম্যাথটা দেখো, ত্রিভুজের মধ্যমাগুলো সমীকরণ। তো আচ্ছা এখানে 5 নম্বর, এখানে আরেকটা প্রবলেম দেখো। এই প্রবলেমের মধ্যে প্রবলেমটাকে আমি না লিখে আমি প্রবলেমটা গ্রাফিক্যালি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা ত্রিভুজের কথা ওরা বলছে। সো এই ত্রিভুজের শীর্ষগুলা কি কি দেখো, শীর্ষ বলতে তো এই কর্নার পয়েন্ট গুলো, তো বুঝতেই পারো, ঠিক আছে? সো এই কর্নার পয়েন্ট গুলো হচ্ছে শীর্ষ। বলতেছে 2,4 হচ্ছে একটা শীর্ষ, -4,6 -6 হচ্ছে আরেকটা শীর্ষ, আর হচ্ছে 6,-8 হচ্ছে আরেকটা শীর্ষ। এই হচ্ছে গিয়ে ত্রিভুজে তিনটা শীর্ষ দেওয়া আছে, ঠিক আছে? এখন ওরা আমাদের কাছে জানতে চাইছে যে এই ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ বের করতে বলছে। সো মধ্যমাগুলো আর চলো একটু দেখাই। সো মধ্যমাগুলো কেমন হবে দেখো তো, এই হচ্ছে কি একটা মধ্যমা হবে না, না আমার মনে মধ্যমাটা হয় নাই। মধ্যবিন্দুটা ঠিক কোন জায়গায়, এই জায়গায় হবে তাই না, এই জায়গায় হবে। তাহলে এটা যদি আঁকি, এই গেল একটা মধ্যমা যেটা গোলাপি কালার দিয়ে দেখিলাম। আর একটা মধ্যমা আমরা দেখি, চলো সবুজ কালার দিয়ে, ধরো এইখানে কি এই মধ্যবিন্দুটা এই জায়গায়, ঠিক আছে? এই গেল আরেকটা মধ্যমা। এখন চলো আরেকটা দেখাই, ধরো এরকম একটা জায়গা থাকবে মধ্যবিন্দু, এই গেল আরেকটা মধ্যমা, ঠিক আছে? এবার ম্যাথে আসো, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আমার মধ্যমাগুলো তো তোমরা দেখতেই পাইতেছো, ঠিক আছে? তো এখন ধরলাম এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে কি এফ। তার সমীকরণ আসলে কার বের করতে হবে, সমীকরণ বের করতে হবে হচ্ছে এডি, এডি রেখার সমীকরণ বের করতে হবে, বিই রেখার সমীকরণ বের করতে হবে, আরেকটা কি সিএফ রেখার সমীকরণ বের করতে হবে। ওকে,
সো এই ম্যাথটা দুই ভাবে করতে পারবো আমরা। তো আমি আমি তোমাদের একটা কথা বলি, ধরো এডি রেখার সমীকরণ বের করব, তাই তো? এডি রেখার সমীকরণ বের করতে এই বিন্দু কিন্তু আমাদের কাছে জানাই আছে, এই বিন্দুটা কিন্তু আমাদের কাছে নোন। ওকে, এখন যদি ডি বিন্দুটা বের করে ফেলতে পারি, ডি বিন্দু, আর এই মাঝখানে দাও মধ্যমাগুলো তিনটা বিন্দুতে ছেদ করে না, প্রত্যেকটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাকে কি বলা হয় জানো? কেউ কি বলতে পারবা? মধ্যমা তো ছেদবিন্দুকে কি বলে? ভরকেন্দ্র। ভর কেন্দ্র, ভর কেন্দ্র। আচ্ছা তিনটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র, ঠিক আছে? সো এখন আমি একটা কাজ করতে পারি, আমি তোমাদেরকে টোটাল ওয়েটা বলি। একটা হইতে পারে আমি দেখো বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো না? বি বিন্দুর স্থানাঙ্ক গুলোকে যোগ করব, ডিভাইড 2 দিয়ে ভাগ করব, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে, তাই তো? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক জানলে তাহলে কি হবে? এ বিন্দুর স্থানাঙ্ক জানি, ডি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে এ ডি রেখার সমীকরণ বের করে ফেলতে পারবো না? দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ থেকে পারবো কিনা? খুব সহজে কিন্তু পারবো। আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে সহজ ওয়ে, এটা একটা ওয়ে, এটার চেয়েও একটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিইএফ বিন্দুর স্থানাঙ্ক না বের করে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। জি হচ্ছে তার ভর কেন্দ্র, ঠিক আছে? জি হচ্ছে এই ত্রিভুজের ভর কেন্দ্র। আমরা একটা কাজ করতে পারি, আমরা জি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি। জি বিন্দুর স্থানাঙ্ক যদি বের হয়ে যায় তাহলে আমি প্রত্যেকটা প্রত্যেকটা সরলরেখার সমীকরণ কিন্তু বের করতে পারবো। আচ্ছা, এ বি সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন বলতে পারবা কি কেউ জি বিন্দুর স্থানাঙ্ক বা ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বের করে? আমি কিন্তু শিখাইছিলাম সরলরেখা চ্যাপ্টারে। ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x1 যোগ x2 যোগ x3 ডিভাইডেড বাই 3 আর y1 যোগ y2 যোগ y3 ডিভাইডেড বাই 3। অর্থাৎ তোমার যে তিনটা শীর্ষ আছে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষ থাকে না, ওই তিনটা শীর্ষবিন্দুর পয়েন্ট গুলার ভুজগুলাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে তুমি পাবা ভর কেন্দ্রের ভুজ। তিনটা শীর্ষবিন্দুর কোটি গুলাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে তুমি কি পাবা? ভর কেন্দ্রের কোটি পাবা, ঠিক আছে? তো এই ছিল ফর্মুলা, আশা করি মনে পড়ছে। এইবার চলো আমরা, হ্যাঁ কেউ কিছু বলবা? ডি বিন্দুর ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? হ্যাঁ, ডি বিন্দুর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করব, কিন্তু তখন যে সমস্যাটা হবে, আমি যখন এডি রেখা সমীকরণ বের করব তখন আমার একবার ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, আবার ই এ বিসি বিই রেখার সমীকরণ আঁকতে হলে আমার আবার ই বিন্দুটা জানা লাগবে, আবার হচ্ছে সি এফ রেখাটা বের করতে হলে এফ বিন্দুটা কিন্তু জানা লাগবে। এই তিনটা বিন্দু আলাদা আলাদা ভাবে তিনটা বিন্দুগুলো বের করে তারপরে এডি বিই আর সি এফ রেখার সরলরেখার সমীকরণ আমি লিখতে পারবো, ঠিক আছে? সো সেটা না করে আমরা একটা কাজ করি, জি বিন্দুটা বের করে ফেললে সবাই তা একসাথে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে জি বিন্দুর ভুজ কত হবে? এ বিন্দুর ভুজ কত? এ বিন্দুর ভুজ হচ্ছে 2। স্যার হ্যাঁ আমরা বলো। ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? আচ্ছা, তুমি কি সরলরেখার ক্লাসগুলো আমাদের পাও নাই? তো আমি আবার একটু বলি, দেখো ডি বিন্দুটা হচ্ছে, যেহেতু এডি হচ্ছে আমার মধ্যমা, তাহলে ডি বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু না, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, ঠিক আছে? মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে বিসি এর যদি মধ্যবিন্দু ডি হয় তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে জানো? বি বিন্দুর ভুজ কত? তাহলে x1 যোগ x2 ডিভাইডেড বাই 2 কমা y1 যোগ y2 ডিভাইডেড বাই 2। অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক কত দেখো তো? বি বিন্দুর স্থানাঙ্ক -4 না? x1 এর জায়গায় -4 বসাও। সি বিন্দুর ভুজ কত? সি বিন্দুর ভুজ হচ্ছে +6, 6 বসাও ডিভাইডেড বাই 2 করো। এরপর আবার দেখো বি বিন্দুর কোটি কত? -6 না? -6 বসাও। সি বিন্দুর কোটি কত? -8 না? -8 বসাও, ডিভাইড করো 2 দিয়ে, শেষ। তাহলে তুমি কি পেয়ে গেলা? ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলা, তাহলে ডি বিন্দুর ভুজ কোটি পেয়ে গেলা। এটা একটা ওয়ে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে মধ্যবিন্দুর ভুজ কোটি কিভাবে বের করে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওই তোমরা যারা মিস করছো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিও একটু, ঠিক আছে? সরলরেখার 3.234 এগুলোটা একটু দেখে নিও। সো আমরা ডি ই এফ বিন্দু বের করব, আমরা ডাইরেক্ট জি বিন্দু বের করব। এখন জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমার তিনটা শীর্ষবিন্দুর ভুজ লাগবে। তো প্রথম শীর্ষবিন্দু অর্থাৎ এ বিন্দু, এই যে দেখো 2 নিলাম। দ্বিতীয় শীর্ষবিন্দু বি বিন্দুর ভুজ কত? -4 নিলাম। এরপর সি বিন্দুর ভুজ কত? +6 নিলাম, ডিভাইডেড বাই কত? 3। এটা হচ্ছে ভর কেন্দ্রের ভুজ, কমা। এবার আসো, আবার কোটি কি হবে এবার বলো তো দেখি, কোটি কি হবে? 4 - 6 - 8 4 - 6 - 8 ডিভাইডেড বাই 3। আচ্ছা গেল। তাহলে এখন জি বিন্দুর ভুজ কত বের হইলো? 8 থেকে 4 গেলে কত?
8 থেকে 4 গেলে হচ্ছে 4, 8 সরি 4/3। সো 4/3 হচ্ছে জি বিন্দুর ভুজ। আর এখানে কত আসতেছে? -14 -10/3। তাহলে আমি দেখো তো জি বিন্দুর ভুজ আর কোটি কিন্তু বের করে ফেলছি। তাহলে এই যে জি বিন্দুটা আছে তার ভুজ আর কোটি কত? 4/3 আর একটা হচ্ছে -10/3। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি কিন্তু দুইটা বিন্দু তুমি জানো, একটা সরলরেখার সমীকরণ আঁকতে হলে তোমার যা দুইটা বিন্দু লাগে, দুইটা বিন্দু থাকলে আঁকতে পারবা। এখন তুমি চিন্তা করে দেখো তোমার কাছে দুইটা বিন্দু কিন্তু আছে। কিভাবে আছে? এখন মনে করো আমাকে বলা হয়েছিল মধ্যমাগুলার সমীকরণ বের করতে। তো মধ্যমা কি আছে? একটা এডি মধ্যমা। সো এডি এর সমীকরণ কি হবে তাহলে? এখন দেখো তো এডি এডি যে সরলরেখাটা আছে, এডি সরলরেখাটা দুইটা বিন্দু দিয়ে কিন্তু গেছে। দেখো একটা হচ্ছে এ বিন্দু দিয়ে পাস করছে আর একটা হচ্ছে কি জি বিন্দু দিয়ে পাস করছে, তাই না? তাহলে এ বিন্দুও জানি, জি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আমি সরলরেখার সমীকরণ লিখতে পারবো না? সরলরেখার সমীকরণটা কি হবে? দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ কি হয়? y মাইনাস y1। তো y1 কে হবে এখানে? তো ধরলাম y মাইনাস 4 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। y1 হচ্ছে 4 ডিভাইডেড বাই y2 কত? y2 -10/3। সো -10/3 করলে প্লাস 10/3 ইজ ইকুয়াল টু x মাইনাস x1, অর্থাৎ x মাইনাস 2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। সো 2 মাইনাস 4/3। শেষ। এডি রেখার সমীকরণ লেখা শেষ। এখন আমার কাজ হচ্ছে, আচ্ছা এখন তোমাদের কাজ হবে, এডি রেখার সমীকরণ আমি লিখে দিলাম, তোমাদের কাজ হবে এডি মধ্যমার সমীকরণ লিখে দিলাম। এখন তোমরা হচ্ছে বিই আর হচ্ছে কি সিএফ, বিই আর সিএফ এর সিএফ মধ্যমার সমীকরণ গুলা বের করবা, বের করে আমাকে বলবা। সবাইকে জিজ্ঞেস করতে পারি, যারা জিজ্ঞেস করবো অ্যান্সার কিন্তু দিতে হবে, আর না পারলে বলতে হবে কোন জায়গাটা বুঝো নাই, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে? সবাই এটা করো, যেভাবে মাত্র ম্যাটটা করলাম এভাবে করো, সবাই করো, যে কাউকে জিজ্ঞেস করতে পারি।
কারো হইছে? ভাই আপনার মতো করে রাখলেই হবে না, না পুরো ক্যালকুলেশন করব? না, পুরো ক্যালকুলেশন দরকার নেই, আপাতত এভাবেই রাখো। তোমরা জিনিসটা সিম্পলিফাই তো করতেই পারবা, ঠিক আছে? আমি জাস্ট দেখতে চাইতেছি যে তোমরা বুঝতে পারতেছো কিনা ম্যাথ গুলা কিভাবে করতে হয়। সো দেখি, জিজ্ঞেস করি আমার মতো করে হইলো কার কার হইছে। ইউসা কি বুঝতে পারছো মধ্যমা সমীকরণ কিভাবে বের করতে হবে? একটু চিত্রতে যাবেন? চিত্র গেলাম। ভাই, এটা থাকতে হবে। অরিত্র বুঝতে পারছো কিভাবে বের করতে হবে? না ভাই, বের করতে পারি নাই। ওকে, তো তুমি কি জানো যদি তোমার কাছে দুইটা বিন্দু দেওয়া থাকে, ধরো দুইটা বিন্দু, ঠিক আছে, এবং ওই দুইটা বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা পাস করে, তাহলে সেই সরলরেখার সমীকরণ কি হয় সেটা কি জানো? ধরো একটা বিন্দু হচ্ছে x1 y1 আর একটা বিন্দু হচ্ছে x2 আর y2, ঠিক আছে? তাহলে এই দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখা গেল, এটা তোমাকে বলা হলো, তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে জানো? সরলরেখার সমীকরণ হবে এরকম: y minus y1 divided by y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমাকে যে মধ্যমার কথা বলা হয়েছে, এই মধ্যমা দেখো এডি একটা মধ্যমা, ঠিক আছে? এই যে এয়ার কালার যেটা, গোলাপি কালারের যেটা, ঠিক আছে, এডি মধ্যমা। এখন এডি মধ্যমার সমীকরণ বের করতে হবে। প্রথম কথা হচ্ছে এডি মধ্যমা তো এ বিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে আমি একটা বিন্দু কিন্তু জানি, এখন আমার আরেকটা বিন্দু বের করতে হবে না? আর দুইটা বিন্দু যদি জানা থাকে যে দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখা পাস করছে, তাহলে কিন্তু এই জিনিসটা লিখতে পারবো। কিন্তু আমি জানি শুধুমাত্র একটা বিন্দু, তাহলে আমার আরো একটা বিন্দু বের করতে হবে। তাহলে সেটার জন্য আমি কি করছি, আমি এখানে জি বিন্দুটা দেখতেছি না, ভরকেন্দ্র, একটা ত্রিভুজের ভরকেন্দ্র যেভাবে বের জি। করে, যে তিনটা শীর্ষবিন্দুর ভুজকে যোগ করে 3 দিয়ে ভাগ দিবা, তিনটা শীর্ষবিন্দুর কোটিকে যোগ করে 3 দিয়ে ভাগ দিবা, সেটা করে আমি জি বিন্দুর স্থানাঙ্ক বের করছি, ঠিক আছে? যেটা হচ্ছে কত, এই যেরকম 4/3 আর -10/3। তো আমি জি বিন্দুর স্থানাঙ্ক জানি। এখন তুমি দেখো এডি মধ্যমার সমীকরণ তুমি বের করবা, তুমি এ বিন্দুর স্থানাঙ্ক জানো, জি বিন্দুর স্থানাঙ্ক জানো, দুইটা বিন্দু জানো না তুমি, তাহলে তুমি খুব সহজে বের করতে পারবা না? সেটাই দেখো করছি। প্রথমে y minus y1, সো y1 ধরলাম আমি এ বিন্দুর y কে, এ বিন্দুর জন্য ভালোভাবে চিন্তা করে দেখো, এখানে হচ্ছে 2 হচ্ছে x1, 4 হচ্ছে আমার সেই y1, এখানে 4/3 হচ্ছে আমার x2, আর -10/3 কি আমার y2, ঠিক আছে? তো এগুলো জানলাম। এখন দেখো আমি জাস্ট ওই কাজটাই করছি এখানে। দেখো y minus y1 মানে y minus 4 divided by 4 minus y2 মানে y1 minus y2, মানে 4 minus -10/3 করলে কি আসবে, +10/3 হয়ে যাবে না, 4 মাইনাস আবার -10/3, সো ইজ ইকুয়াল টু x minus x1 অর্থাৎ x1 কি 2 ডিভাইডেড বাই x1 minus x2 অর্থাৎ 2 minus x2 কত 4/3। সো এটাতে করলে আমরা কি পেয়ে গেলাম, এডি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমাকে বিসি বের করতে হবে। সো বি বের করতে হবে। এই যে বিটা দেখো হচ্ছে ব্লু কালার, নীল কালারের যেটা দেখতেছো, এই যে এটা মাত্র যেটা পার করলাম। সো এটা তো সিএফ, সরি, এটা হচ্ছে সবুজ কালারটা হচ্ছে বি। এখন বি বের করার সময় আমি কি করব, এই যে জি বিন্দুর স্থানাঙ্ক জানিয়ে বি বিন্দুটা জানি, তো একই ভাবে বের করতে পারবো না? এখন তুমি বলো তো কি হবে, y মাইনাস y1 কে হবে -6, তাহলে y প্লাস 6। তো চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমার, এবার এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1, ঠিক আছে? আর এটা হচ্ছে x2, এটা y2, আগের মতই থাকলো। সো y মাইনাস y1 অর্থাৎ -6 করলে মাইনাস আবার -6, তাহলে y প্লাস 6 ডিভাইডেড বাই y1 কত, -6 মাইনাস কত 6 মাইনাস আর প্লাস 10/3, y2 হচ্ছে -10/3, ঠিক আছে? জি ইজ ইকুয়াল টু x মাইনাস x1, x1 কত হবে -4, -4 তাহলে x প্লাস 4 হবে। যেহেতু x মাইনাস আবার -4 করতেছি, তাহলে x প্লাস 4 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 অর্থাৎ -4 মাইনাস x2 কত 4/3 -4/3। তো এটা করলে তুমি কি পেয়ে যাবে, এই মধ্যমার ইকুয়েশনও পেয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে একইভাবে কিন্তু তোমরা চাইলে সিএফ এর ইকুয়েশনও বের করতে পারবে, ঠিক আছে? তো এই একটা সিম্পল ম্যাথ ছিল। বেসিক্যালি আমি যে ওই যে লাস্ট ক্লাসে যে সরলরেখা বিবিধি ইকুয়েশন গুলো নিয়ে আলোচনা করছি, ওই ইকুয়েশন গুলো আবার একটু দেখবা, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে প্রত্যেকটা ফর্মুলা গুলো ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলা ক্লিয়ার হইলে আমি যখন বুঝাবো তখন খুব সহজে ধরতে পারবো, তা আমি একটু স্পিডে যাইতে পারবো। ওকে, এবার আসো, এবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ গেল। এখন আমরা আরেকটা টাইপে আসি। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ রিলেটেড অনেকগুলো ম্যাথ বোর্ড পরীক্ষায় আসে। সো এই রিলেটেড একটা
কিছু ম্যাথ করার চেষ্টা করি, চলো। তো প্রথম ম্যাথটা একটু দেখো, এখানে বলা হয়েছে যে কোন সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3, কোন সরলরেখার, কোশ্চেন ভালোভাবে বোঝার চেষ্টা করবা, ম্যাথ কম করবো বাট যেটা করবো বুঝে করবো। খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখন বলা হয়েছে রেখাটি সমীকরণ নির্ণয় করো। বের করো, ঠিক আছে। তো আগে আমরা জিনিসটা গ্রাফিক্যালি দেখি যে আসলে যে কথাগুলো স্টেটমেন্টটা বলা হয়েছে, স্টেটমেন্টটাকে যদি আমরা গ্রাফে প্রকাশ করি তো কেমন হওয়ার কথা। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এটাই তো এক্স অক্ষ, এটাই তো ওয়াই অক্ষ। বলা হইতেছে যে এখানে একটা সরলরেখা যেটা এভাবে গেছে, পাস করছে, ঠিক আছে। অক্ষদ্বয়, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটা বলতে পারবা? এটা হচ্ছে এই অংশটুকু, এইটাকেই বলা হয় অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে একটা সরলরেখা যখন পাস যায় কোনো জায়গায়, তখন তো দেখা যায় সাধারণত সে এক্স অক্ষ আর মূল বিন্দুগামী যদি না হয় তখন কি হবে, সে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কিন্তু ছেদ করে যাবে। সো ছেদ করে গেলে তখন তার মাঝখানে কি থাকবে, একটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ থাকবে। সো এই হচ্ছে আমার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এখন বলা হয়েছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। কথাটা বোঝার চেষ্টা করো। সো এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশটা আবার দেখতেছি, এর মধ্যবিন্দু কত? এর মধ্যবিন্দু হচ্ছে 2,3 বিন্দু, অর্থাৎ 2,3 বিন্দু হচ্ছে এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের কি মধ্যবিন্দু। কারণ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। কোন একটা জিনিস 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি, 2,3 বিন্দুতে হচ্ছে ওই রেখাটার ডান পাশে যে অংশ আছে বাম পাশে কি সেম অংশ আছে, ঠিক আছে। তার মানে 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে মানে জিনিসটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কাজ করি, আমরা ধরে নিলাম যে আমাদের এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাট করছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা কত হবে, a,0 হবে। আচ্ছা, ধরে নিলাম এটা ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কাট করছে, তাহলে এই বিন্দুটা কি হবে, 0,b হবে। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, কোন একটা সরলরেখা যদি এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাট করে এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কাট করে, তখন সেই সরলরেখার ইকুয়েশন কি বলা যায়? সেই সরলরেখার ইকুয়েশন কি হয়, এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, যেটা আজকে ক্লাসে আবার আমি রিভিউ করলাম। সো আমার বেসিক্যালি এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের এ আর বি এর মানটা জানা লাগবে। এই মানটা কিন্তু আমি জানি না। যদি এ আর বি এর মানটা আমি জেনে যাই তাহলে কিন্তু আমার ইকুয়েশন, আমার অ্যান্সার চলে আসবে। এ আর বি এর মান বের করার জন্য আমার আবার কি দেওয়া হয়েছে, দেখো তো, এই 2,3 বিন্দুর পরিচয়টা দেওয়া হয়েছে। 2,3 বিন্দুটা কি, a,0 আর 0,b বিন্দুর ভাইয়া মধ্যবিন্দু। হ্যাঁ বলো। 2,3 বিন্দু ছাড়া এই বিন্দু বের করা যাবে না মূল বিন্দুর সাপেক্ষে? ওকে, দাঁড়াও, এখন 2,3 বিন্দু ছাড়া যদি এ বিন্দু বের করতে চাও, এখন তুমি কিভাবে বের করতে চাচ্ছ? 2,3 বিন্দু ছাড়া যদি বের মূল করতে বিন্দুকে চাও তাহলে 0,0 ধরে আর a,0 হ্যাঁ 0,0 ধরলাম, বাট আমার আসলে কি লাগবে, আমার তো লাগবে এ বিন্দুটা, ঠিক না? তাহলে এ বিন্দু বের করার জন্য আমার, তুমি কিভাবে বের করবা, আইডিয়া শেয়ার করতে পারো। আমি একভাবে করতে পারতাম, যদি এখানে বলতো যে অক্ষদ্বয় থেকে সমান পরিমাণ অংশ ছেদ করছে, অর্থাৎ এক্স অক্ষ থেকে যদি এ পরিমাণ অংশ ছেদ করে তাহলে ওয়াই অক্ষ থেকেও এ পরিমাণ অংশ ছেদ করছে। যদি এই কথাটা বলা থাকতো তাহলে একটু ডিফারেন্ট ভাবে আমি করতে পারতাম, তখন আমি জানতাম যে মাঝখানের অ্যাঙ্গেলটুকু 45 ডিগ্রি, তখন চাইলে আরেকভাবে করা যায়। কিন্তু এখন প্রবাবলি তুমি যেভাবে চিন্তা করতেছো এভাবে কি করা যাবে কিনা আমি চিন্তা করতে পারতেছি না। তোমার, তুমি কি না মানে ভাইয়া, চিন্তা যাবে না করতে যাবে না। যাবে না প্রবলেম, ঠিক আছে, কারণ আমি এ বের করবো কিভাবে, ঠিক আছে, এ বের করা ঝামেলা। আচ্ছা, তার মানে আমার ইকুয়েশনটা হবে x বাই a প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এখানে এ আর বি এর মান আমি জানি না,
বাট এ আর বি এর মান চাইলে আমি বের করতে পারবো। যেহেতু আমার বলা হয়েছে যে 2,3 বিন্দুটি হচ্ছে অক্ষদের খণ্ডিত অংশ, অর্থাৎ এই যে অংশটুকু আছে এই অংশের মধ্যবিন্দু, অর্থাৎ 2,3 বিন্দুটি কি হবে a, 0, দেখো a, 0 আর একটা কি বিন্দু 0, b বিন্দুর মধ্যবিন্দু হবে। তাহলে এই দুইটা বিন্দুর ভুজের মধ্যবিন্দু কত হবে? এইটার হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, তাহলে ভুজের মধ্যবিন্দু দেওয়া আছে 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু কি হবে x1 যোগ x2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ a যোগ 0 ডিভাইডেড বাই 2। তাহলে a ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? a ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে a ইজ ইকুয়াল টু 4, এই 2টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই a ইজ ইকুয়াল টু আসতেছে 4, তাহলে a এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে a ইজ ইকুয়াল টু 4, এটা তোমাদের ইনফরমেশন রাখো, এক সাইডে রাখলাম। সো এখন চলো এবার আমি কোটিরটা বের করি। তাহলে এই কোটির মধ্যবিন্দু হচ্ছে 3, তাহলে 3 ইজ ইকুয়াল টু কি হবে? এই দুইজনের কোটির অর্ধেক, তাহলে এর কোটি হচ্ছে y1 হচ্ছে 0, y2 হচ্ছে b, তাহলে y1 যোগ y2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0 যোগ b ডিভাইডেড বাই 2, অর্থাৎ b ইজ ইকুয়াল টু কি চলে আসতেছে? b ইজ ইকুয়াল টু আসতেছে 2 যদি ওই পাশে গুণ দিয়ে দেই, b ইজ ইকুয়াল টু আসতেছে 6, তাহলে তোমার অ্যানসার শেষ। তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 4 আর b ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে a আর b এর জায়গায় মান বসাই দিই, x ডিভাইডেড বাই 4 যোগ y ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 1। সো এটাই হয়ে গেল আমার কি অ্যানসার। এখন তুমি চাইলে লসাগু করতে পারো, জিনিসটাকে সিম্পলিফাই করতে পারো, তোমার ব্যাপার, বাট এভাবে রেখে দিল চলবে। সো এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? স্যার 45 ডিগ্রি দিয়ে কিভাবে করতেন? ওইটা আসলে যদি ওইটা ডিফারেন্ট একটা ওয়ে, যদি বলা থাকতো যে সমান অংশ, এখানে তো বলে নাই যে সমান অংশ ছেদ করছে, এবং দেখো আমরা এ থেকে কিন্তু 4 অংশ, মানে এ মানে আসছে 4, মানে এক্স অক্ষ থেকে 4 পরিমাণ অংশ ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে 6 পরিমাণ অংশ ছেদ করছে, এবং সমান কিন্তু আসেও না। সমান বললে তখন একটা ভাবে করা যাইতো উপাংশ দিয়ে, ওরা ফিজিক্সে উপাংশ শিখছো না, উপাংশ দিয়ে চাইলে করা যাইতো, তো সেটা এখন শেয়ার করা দরকার নাই, যেহেতু এই ম্যাথটা ওইভাবে করা যায় নাই। কোনো একটা ম্যাথ যদি যায় তখন এটা শেয়ার করবো, উপাংশের সাহায্যে চাইলে করা যায়। ঠিক আছে, ওই যে লম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ, এভাবে নিয়ে চাইলে এ আর বি বের করা যাইতে পারতো হয়তোবা, বাট এখন যেহেতু বলা হয় না কিছু, তাহলে আমরা করতে পারলাম না। আচ্ছা, সো এবার আসো, এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? তালা বুঝতে পারছো? ইউসা, নুহিন, জামিল সবাই বুঝতে পারছো? আকিদা? জি স্যার বুঝছি। ওকে, তোমরা একটু রেসপন্স করো, নাহলে আমার আরো স্লো যাইতে হবে, কারণ আমি বুঝতে পারতেছি না তোমরা বুঝতেছো কিনা। দেখো তোমাদের কিন্তু মেজর মেজর অংশগুলো কিন্তু শেষ, এখন এই জাস্ট জ্যামিতির অংশটা একটু মনোযোগ দাও। জ্যামিতি পার্টটা শেষ হইলে তোমরা আসলে পুরো দুশ্চিন্তা মুক্ত বলতে পারো, সৃজনশীলের জন্য অ্যাটলিস্ট। তো জ্যামিতির পার্টটা একটু মনোযোগ দাও, কারণ অন্যান্য সবগুলো সেকশন কিন্তু আমরা কিছু কিছু প্র্যাকটিস সবগুলো শেষ বলা যায়, বাট জ্যামিতির পার্টে আমরা কোনো কিছু শেষ করিনি এখনো। জ্যামিতির মধ্যে 3টা চ্যাপ্টার, বৃত্ত, সরলরেখা আর হচ্ছে ভেক্টর। সো আমরা সরলরেখার মাঝামাঝি আছি, সরলরেখাটা একটু মনোযোগ দিয়ে শেষ করো, তাহলে অনেকটা আগে থাকবে। সো এবার আরেকটা কোশ্চেন, এবার একটু ডিফারেন্ট একটা কোশ্চেন। সো এটা করার জন্য আমাদের প্রিভিয়াস, আমরা, তোমাদের কি মনে আছে কোন একটা সরলরেখা, ধরো এই একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা থার্ড একটা বিন্দু, ঠিক আছে? সো ধরো এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। আমি বললাম যে মাঝখানে যে বিন্দুটা আছে এই বিন্দুটা হচ্ছে ধরো x3, y3, ঠিক আছে? এই বিন্দুটা যেটা করছে, এই টোটাল x1 y1 আর x2 y2 এই টোটাল রেখাটাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এই যদি m1 আর m2 এর মান জানতাম তাহলে কি করতাম, আমরা x3 আর y3 এর মান বের করতে পারতাম না? আমরা কিন্তু লাস্ট এগুলোতে দেখে আসছি এটা কি পারতাম কিনা তোমাদের মনে আছে? ফর্মুলাটা কি আরেকবার দেখাবো? এটা অন্তর্বিভক্তটা না? হ্যাঁ, অন্তর্বিভক্তটা। তাহলে আচ্ছা শুনো, আমি আবার রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, ওই যে ক্লাস শুরু করার আগেও বলছিলাম যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে আসতে। সো যারা দেখো নাই তাদের জন্য কিন্তু আমার অনেক স্লো আগাইতে হবে, বারবার আবার প্রিভিয়াস জিনিসগুলো মনে করাই দিতে হবে, বাট আই ওয়াজ নট সাপোজ টু ডু দিস। ওকে, সো এখন একটা জিনিস দেখো, x3 কিভাবে বের করব? x3 বের করব, যেহেতু আমি জানি x3 y3 এই বিন্দুটা টোটাল বিন্দুটাকে m1:m2 অনুপাতে ভাগ করছে, মানে টোটাল যে দৈর্ঘ্য তার m1 অংশ হচ্ছে এই পাশে আছে আর m2 অংশ হচ্ছে ওই পাশে আছে, ঠিক আছে? তাহলে m1 আর m2 এই দুটা ভাগে ভাগ করছে এই বিন্দুটা। তাহলে এই জিনিসটা জানলে আমরা চাইলে x3 আর হচ্ছে y3 এর মানটা বের করতে পারি। কিভাবে বের করব? x3 হবে m1 ইন্টু x2 যোগ m2 ইন্টু x1 ডিভাইডেড বাই m1 যোগ m2 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 যোগ m
m1 যোগ m2, ঠিক আছে? আবার যদি আমি y3 বের করতে চাই, y3 ইজ ইকুয়াল টু কি হবে? সেম একই ভাবে m1 ইনটু y2 যোগ m2 ইনটু y1 ডিভাইডেড বাই m1 যোগ m2, ঠিক আছে? তাহলে এই অপারেশনটা করলে আমরা কি পেয়ে যাব? তার মাঝখানে যেই বিন্দুটি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে টোটাল যে রেখাটাকে মাঝখানের কোন একটা জায়গায় একটা বিন্দু আছে, যেই বিন্দুটা কি করছে, এক পাশে m1 অংশ রাখছে আর এক পাশে m2 অংশ রেখে সে অন্তর্বিভক্ত করছে। তাহলে এই অন্তর্বিভক্ত কত অনুপাতে করছে সেটা জানা থাকলে আমি কি করতে পারি? মাঝখানের বিন্দুটা কত হবে সেটা বের করে ফেলতে পারি। সো এই হচ্ছে সেটা ফর্মুলা। ওকে, সো এটা আবার একটু রিমাইন্ড করাইলাম, সো সবাই একটু দেখে নাও। ঠিক আছে, তো এবার আমাদের প্রবলেমে আসি, চলো। আমাদের প্রবলেমে কি বলা হয়েছে দেখো। আমাদের প্রবলেমে বলা হয়েছে যে মানে আগের ম্যাথটার মতনই, বাট এটাকে আরেকটু ক্রিটিক্যাল করা হয়েছে। ঠিক আছে, এখানে একটা ধরো সরলরেখা আছে, এই সরলরেখাটা কি করছে, -4,3 বিন্দুতে কি 5:3 অনুপাতে। ধরো এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটাকে বলা হইতেছে -4,3। -4,3 বিন্দুতে কি করছে, 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে, 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এক পাশে সে রাখছে 5 অংশ, আরেক পাশে সে রাখছে কি 3 অংশ, এবং এই বিন্দুটি কি a,0 আর এই বিন্দুটি কি 0,b। একদম আগের অঙ্কের মতো a,0 0,b দেওয়া আছে। কিন্তু এখন যে বিন্দুটা মাঝখানে দেওয়া আছে সেই বিন্দুর ক্ষেত্রে কিন্তু এখন আর এটা বলা নাই যে এই বিন্দুটি মানে হচ্ছে কি এই যে অক্ষদ্বয়ের ছেদিতাংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এবার কিন্তু অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মাঝখানে যে বিন্দুটি দেওয়া হয়েছে সেই বিন্দুটি কিন্তু তার মধ্যবিন্দু না। সেই বিন্দুটি এমন একটি অবস্থায় আছে যে যার এক পাশে 5 অংশ আরেক পাশে 3 অংশ আছে। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে এই যে সবুজ কালারের রেখাটা দেখতে, এই সরলরেখার সমীকরণ বের করতে। প্রথম কথা হচ্ছে এই সরলরেখাটা এই পাশে হচ্ছে এ অংশ কাটছে আর ওয়াই অক্ষ থেকে হচ্ছে কি বি অংশ কাটছে, তার মানে কি এই সরলরেখার সমীকরণ কি হবে, x/a যোগ y/b ইজ ইকুয়াল টু 1 হবে তার সমীকরণ। এখন আমার a আর b এর মান আগের মতো বের করতে হবে, কিন্তু এবার a আর b এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে অনুপাতের ফর্মুলাটা ইউজ করতে হবে। অনুপাতের ফর্মুলা ইউজ করে আমরা a আর b এর মান বের করতে পারবো। ঠিক আছে, সো আমি এই সবুজ কালারের রেখাটাকে আমি চাইলে আবার এখানে একটু আইনা দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে জিনিসটাকে আবার আলাদাভাবে দেখাচ্ছি। বেসিক্যালি এখানে কি আছে দেখো তো, একটা প্রান্তে আছে হচ্ছে আমার এই বিন্দুটা আছে a,0 বিন্দু আছে, আরেকটা প্রান্তে হচ্ছে আমার 0,b বিন্দু আছে, আর মাঝখানে ঠিক কোনো একটা জায়গায় হচ্ছে -4,3 বিন্দু আছে, এবং বলা হইতেছে যে এক পাশে হচ্ছে 5 অংশ কাট আছে অনুপাত, আরেক পাশে হচ্ছে কি 3 অংশ আছে অনুপাত। সো m1 ইজ ইকুয়াল টু কি 5 আর m2 ইজ ইকুয়াল টু কি 3। সো এখন তোমরা a আর b এর মান তার সাহায্যে বের করবা। ঠিক আছে, সো মাঝখানে 4 কে আমরা কি লিখতে পারি -4। সো এটাই কি আমার, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি y2, আর এটাই তো x3 আর y3, তাই তো? তাহলে x3 মানে হচ্ছে -4 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, m1 ইনটু x2, অর্থাৎ কি m1 x2 যোগ m2 x1, আগের ফর্মুলা। m1 হচ্ছে 5 ইনটু x2 কত 0 যোগ m2 x1, m2 কত 3 ইনটু x1 কত a, x1 দেখো a লিখে রাখছি, ডিভাইডেড বাই m1 যোগ m2 অর্থাৎ 5 যোগ 3। এই গেল আমাদের ফর্মুলা। সো এখন যদি এটা করি তাহলে কি আসবে, এখানে 8 এর পাশে দিয়ে আসলে -40 ইজ ইকুয়াল টু 3a। তাহলে a ইজ ইকুয়াল টু কি আসতেছে, a ইজ ইকুয়াল টু আসতেছে -40 ডিভাইডেড বাই 3। ঠিক আছে,
এ এর মান বের করে ফেললাম, অ্যান্সার বের করতে আর বেশি সময় লাগবে না। এখন বি এর মান বের করতে চাই, কিভাবে বের করব? এ এর মান হচ্ছে এভাবে বের করলাম। এখন দেখো বি এর মানটা বের করব, তো কিভাবে করা যায়? তো এবার দেখো এখানে আমার কোটি বের করব, তো কোটি মানে 3y2 মানে 3 ইজ ইকুয়াল টু কি আসবে m1 y2। m1 হচ্ছে 5, 5 ইনটু y2 মানে কত b, 5 ইনটু b যোগ m2 y1। তো m2 হচ্ছে 3, y1 কত? y1 হচ্ছে 0, 24/5 0 4/5, তাই তো? 24/5 ওকে, সো এখানে 8 আর এখানে 24 ইজ ইকুয়াল টু হচ্ছে 5b। ওইখান থেকে কি আসবে? 5b ইজ ইকুয়াল টু যদি 24 হয় তাহলে b ইজ ইকুয়াল টু কি 24/5। সো আমার বিও বের হয়ে গেল। তাহলে a আর b তো জানি, তাহলে এখন সরলরেখার ইকুয়েশন তো হয়েই গেল। তাহলে x ডিভাইডেড বাই ওইটা কি আসছে -40/33। সো -40/3 প্লাস y ডিভাইডেড বাই 24/5 ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? সো এই হয়ে গেল আমার অ্যান্সার। এখন বলো তো সবাই বুঝতে পারছো কিনা? বুঝছি। বুঝতে পারছো? ওকে, তোদের আসলে রেসপন্স খুবই কমে যেতেছে, তো এরকম করলে আমি আসলে কন্টিনিউ করবো না, কারণ তোমরা আসলে পড়ালেখা করতেছো না ঠিক মতো, তো আমি কন্টিনিউ করবো না আসলে। একবার একটু উপর দিকে যাবেন, হ্যাঁ নেটটা চলে গেছিল। হ্যাঁ দেখো হইছে। আচ্ছা এবার আসো। সো এটা ছিল এক ধরনের প্রবলেম, আশা করি বুঝতে পারছো। সো এখন চলো আরেকটা করি, একটা প্রবলেম করি। ওকে, সো আসো এই প্রবলেমটা দেখো, একটু বুঝার আছে, ক্রিটিক্যাল। বলা হয়েছে এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যতক্ষণ এ আর বি বিন্দুতে ছেদ করছে। এক্স অক্ষকে এ আর ওয়াই অক্ষকে কি, এটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে, আর ওয়াই অক্ষকে কি বি বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। ওকে, সো এখন চলো এই সরলরেখাটা দেখার চেষ্টা করি। কোন একটা সরলরেখা যদি এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি আকৃতির হয়, তখন তার দেখতে কেমন সেটা আজকে ক্লাস শুরু করার আগেই দেখে আসছি, ঠিক আছে? সো তার মানে কি, এখান থেকে একটা লম্ব আছে, যে লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এবং সে হচ্ছে এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করছে। এবং এখানে বলা হইতেছে যে এই সবুজ কালারের সরলরেখাটা দেখতেছো, এই সরলরেখাটা কি করছে, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুতে ছেদ করছে, এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে দেখো, তারপরে বলা হয়েছে যে এ ও বি বিন্দুতে ছেদ করছে, এ বি এর মধ্যবিন্দুর সংযোজক। আচ্ছা এখন বলা হয়েছে এ আর বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো এ আর বি এর মধ্যবিন্দু ধরো, এ আর বি এর মধ্যবিন্দু হচ্ছে এই জায়গায়, তাহলে মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে? তো আমার কাজ হবে আমি প্রথমে মধ্যবিন্দুটা কত হবে সেটা আগে বের করে ফেলি, ঠিক আছে? এখন মধ্যবিন্দু বের করার জন্য আমার কি লাগবে বলতো? আমার হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে, আর বি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। এই দুইটা জিনিস যদি জানতে পারি তাহলে এ আর বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, ঠিক আছে? এই যে এই রেখার দৈর্ঘ্য হচ্ছে পি। আচ্ছা এখন একটা কাজ করি, আমার ইকুয়েশন কি দেওয়া আছে দেখো, ইকুয়েশন দেওয়া আছে এক্স কজ আলফা যোগ ওয়াই, এটা তো সরলরেখার ইকুয়েশনটা দেওয়া আছে, ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এবার একটা কাজ করি দেখো, এক্স কজ আলফা ডিভাইডেড বাই পি যোগ ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু 1। এবার একটা কাজ করবো, কজ আলফাটাকে নিচে পাঠিয়ে দিই, এক্স বাই
পি ডিভাইডেড বাই কজ আলফা, মানে উপরের কজ আলফাকে চাইলে নিচে তো পাঠিয়ে দিতে পারি, নিচে তো এভাবে লিখতে পারি, যোগ ওয়াই ডিভাইডেড বাই পি বাই সাইন আলফা। কেন এই কাজটা করতেছি এখন বুঝবা। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমার যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা বেসিক্যালি কোন ফরম্যাটে আছে দেখো তো। এই ইকুয়েশনটা বেসিক্যালি এরকম একটি ফরম্যাট আছে না, যে এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এই জাতীয় একটা ফরম্যাটে কিন্তু আছে। অর্থাৎ এখন কোন একটা সরলরেখাকে যদি তুমি এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 এই ফরম্যাটে লিখতে পারো, তাহলে এক্স এর নিচে যে থাকে সেই কি হয় আমার এক্স অক্ষের ছেদিতাংশ, ঠিক আছে, এবং ওয়াই এর নিচে যে থাকে সেই কি হয় আমার ওয়াই অক্ষের ছেদিতাংশ। তার মানে এখানে এক্স এর নিচে কে আছে, এক্স এর নিচে আছে পি বাই কজ আলফা। অর্থাৎ এ বিন্দুর ভুজ কত হবে, এ বিন্দুর ভুজ হবে পি বাই কজ আলফা, কারণ এই টোটাল দৈর্ঘ্যটুকু হবে পি বাই কজ আলফা, ঠিক আছে। এই টোটাল দৈর্ঘ্যটুকু যদি পি বাই কজ আলফা হয়, তাহলে পি বাই কজ আলফা আর এ বিন্দুর কোটি তো অবশ্যই জিরো হবে, যেহেতু এক্স অ্যাক্সিসের উপর আছে তাই কোটি তো জিরো। তাহলে আমি পেয়ে গেলাম এ বিন্দুর ভুজ কত, পি বাই কজ আলফার কোটি হচ্ছে জিরো। আবার দেখো আবার ওয়াই এর নিচে কে আছে, ওয়াই এর নিচে আছে কি পি বাই সাইন আলফা, তাহলে পি বাই সাইন আলফাই হবে বি বিন্দু যেহেতু ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে, তাহলে বি বিন্দুর ভুজ হবে জিরো আর কোটি কত হবে পি বাই সাইন আলফা। তাহলে দেখো আমি খুব সহজে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। এখন বলা হয়েছে যে এ আর বি বিন্দুর স্থানাঙ্কের মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে। তোমরা আবার সঞ্চার পথের ভিডিওটা দেখে নিও যারা যারা মিস করছো। এখন এ আর বি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক চাইলে আমি বের করতে পারবো। সো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে তাহলে বলতো, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, এ আর বি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? যোগ করে 2 দিয়ে ভাগ। কত আসে যোগ করে 2 দিয়ে ভাগ করলে? দেখাবো 2p divided by cos alpha. 2p ডিভাইডেড বাই cos আলফা, শিওর? চিন্তা করে বলো। ব্যাপারটা এমন হবে না যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি ডিভাইডেড বাই cos আলফা, পি ডিভাইডেড বাই cos আলফা, আর বি বিন্দুর স্থানাঙ্ক কি 0, ভুজের স্থানাঙ্ক। এটাকে কি দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিব না? তো 2 দিয়ে ভাগ দিলে কি আসবে পি ডিভাইডেড বাই 2 cos আলফা, তাই তো 2 cos আলফা, আর ওইটা কি আসবে পি ডিভাইডেড বাই 2 sin আলফা, ঠিক আছে। তো পি ডিভাইডেড বাই 2 cos আলফা, এটা আসবে কি পি ডিভাইডেড বাই 2 sin আলফা। তো পি বাই sin আলফা যোগ 0 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কি আসছে পি ডিভাইডেড বাই 2 sin আলফা, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি এরকম আসবে পি ডিভাইডেড বাই 2 cos আলফা আর পি ডিভাইডেড বাই 2 sin আলফা। সো আমি তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের করে ফেললাম, ঠিক আছে। সো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে তাদের সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। সঞ্চার পথের সমীকরণ মানে কি জানো, এমন একটা সমীকরণ যেই সমীকরণের মধ্যে এক্স আর ওয়াই থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন আমার কথা হচ্ছে পি ডিভাইডেড বাই 2 cos আলফা, এটা তো ভুজ না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, তাহলে এক্স এর মান হচ্ছে পি ডিভাইডেড বাই 2 cos আলফা, তাই তো, কারণ এইটাই যেহেতু আমার ভুজ। আর ওয়াই এর মান কত, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে পি ডিভাইডেড বাই 2 sin আলফা, যেহেতু এটা হচ্ছে আমার কোটি। আমার যদি এক্স আর ওয়াই লাগবে তার মানে কি করতে পারি আমি, আমার এখান থেকে আমি কি পাইলাম, এটা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর ভুজ বের করে ফেললাম, মধ্যবিন্দুর কোটি বের করে ফেললাম। তার মানে এক্স ইজ ইকুয়াল টু হবে পি ডিভাইডেড বাই 2 cos আলফা আর ওয়াই ইজ ইকুয়াল টু হবে পি ডিভাইডেড বাই 2 sin আলফা। এখন এখান থেকে চলো সঞ্চার পথের সমীকরণটা বের করি। সো একটা কাজ করি, চলো পি ডিভাইডেড বাই 2 cos আলফা থেকে পরের লাইনে কি লেখা যায়, cos আলফা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, cos আলফা ইজ ইকুয়াল টু এটা লেখা যায় না পি ডিভাইডেড বাই 2x, আমি x টাকে নিচে পাঠিয়ে দিলাম আর cos আলফাটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি আসবে cos আলফা ইজ ইকুয়াল টু x বাই 2x, ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন। আবার দেখো তো p ডিভাইডেড বাই 2 sin আলফা, এখান থেকে চাইলে আমি এরকম করতে পারি না, y ইজ ইকুয়াল টু p ডিভাইডেড বাই 2 sin আলফা। সো এখান থেকে চাইলে আমি কি করতে পারি, তো 2 sin আলফা ইজ ইকুয়াল টু p বাই y, তার মানে sin আলফা ইজ ইকুয়াল টু কি সেম একই ভাবে p ডিভাইডেড বাই 2y। সো এটাও কিন্তু চাইলে করতে পারি, 2 নম্বর ইকুয়েশন। এখন 1 আর 2 কে স্কয়ার করে যোগ করো, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করো, করলে কি পাবো বলো তো, cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা
ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 4x স্কোয়ার যোগ পি স্কোয়ার বাই 4y স্কোয়ার। সো এখানে মান কত আসবে? এখানে চলে আসবে cos স্কোয়ার আলফা যোগ sin স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, আর এখানে চলে আসতেছে হচ্ছে কি পি স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার যোগ পি স্কোয়ার ডিভাইডেড বাই 4y স্কোয়ার, তাই তো? সো এখন একটা কাজ করি, কি করা যায়, এখান থেকে আমরা চাইলে কমন নিতে পারি 1 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 4 কমন নিতে পারি, তাহলে কি থাকতেছে 1 বাই এক্স স্কোয়ার যোগ 1 বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে? সো এই জিনিসটা থাকতেছে। এখন যদি তুমি চাইলে লসাগু, আমি জাস্ট সিম্পলিফিকেশনে কাজ করতে, আমাদের অঙ্ক কিন্তু শেষ, আমাদের সঞ্চারপদ সমীকরণ চলে আসছে, এটাই সঞ্চারপদ সমীকরণ। তো এখন যদি লসাগু করি কি আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আসবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার আসবে, তাই তো? তো এখন যদি পরের লাইনে করি, পরের লাইনে আসবে হচ্ছে আমি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই ইজ ইকুয়াল টু থাকবে পি স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এই যে 4 নিচের অংশটুকুকে আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি, বজ্রগুণন করলাম, আর তাহলে উপরের অংশটুকু রয়ে গেল পি স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। সো এটাই হচ্ছে আমার সঞ্চারপদের সমীকরণ, যেটা এক্স আর ওয়াই বিশিষ্ট, ঠিক আছে? চলক থাকবে, সঞ্চারপদের সমীকরণ অলওয়েজ চলক থাকবে। সো সেটাই আর কি, আমার প্রথমে মধ্যবিন্দুটা আমরা বের করলাম, ঠিক আছে? মধ্যবিন্দুটা বের করলাম, তারপরে মধ্যবিন্দুর সঞ্চারপদের সমীকরণ বের করে ফেলছি খুব সহজে। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। সঞ্চারপদ মানে কি? সঞ্চারপথ মানে হচ্ছে চলার পথ, মানে এমন একটা পথ যেই পথটাকে ওই ইয়ার প্রত্যেকটা, যেমন মনে করো একটা সরলরেখার ইকুয়েশন যদি হয় এরকম, ধরো এটাকে সরলরেখার ইকুয়েশনটা 3x + 4y + 5 = 0, ঠিক আছে? তার মানে হচ্ছে এই সরলরেখার প্রত্যেকটা বিন্দু এই সমীকরণকে মানবে, এই চলার পথ মেনে চলবে, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের চলার পথ বা এক ধরনের মানে রুটিনের মতো। যেমন তুমি একটা রুটিন ফলো করো সবসময়, ওই রুটিনের ওই আমি যদি ধরো তোমার রুটিন জানে, তুমি আমাকে রুটিনটা পাঠাইলা যে আমি স্যার 6টা বাজে এই কাজ করি, 7টা বাজে এই কাজ করি, 10টা বাজে এই কাজ করি, তার মানে কি? তখন আমি কিন্তু বলে দিতে পারবো যে 10টা বাজে মানে হচ্ছে তুমি এখন এই কাজ করতেছো, 7টা বাজে তুমি হচ্ছে এই কাজ করতেছো। তো এটা হচ্ছে একটা সঞ্চারপথের সমীকরণ। এখানে হচ্ছে একটা মানে সরলরেখার জন্য এটা সঞ্চারপথের সমীকরণ, যেখানে এই সরলরেখার প্রত্যেকটা বিন্দু এই সমীকরণকে স্যাটিসফাই করবে বা এই সমীকরণকে মেনে চলবে, ঠিক আছে? তো এরকম একটা বৃত্ত যদি হয়, তাহলে বৃত্তর একটা সঞ্চারপথের সমীকরণ থাকে, তাহলে ওই বৃত্তের উপরে যতগুলো কোটি কোটি বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু কি করবে? ওই বৃত্তের সমীকরণটাকে মেনে চলবে। এই সমীকরণগুলো কি বলা হয়? কি সঞ্চারপথের সমীকরণ। সো এটা এক্স ওয়াই বিশিষ্ট হয় আর কি, চলক বিশিষ্ট হয়, যেহেতু সবগুলা বিন্দুকে স্যাটিসফাই করতে হবে, তাই এটাকে নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে লিখতে হবে না, এটা এক্স ওয়াই দিয়ে লিখতে হবে, চলক দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এবার আসো, আজকে খুব বেশি পড়াইতে পারতেছি না, বাট তোমাদের রেসপন্স কম, আমি খুব স্লো যাইতে দিতেছি। সো এখন দেখি পরের ম্যাথে যাই। আচ্ছা, এখন এখানে একটা ম্যাথ দেখতেছি, দেখো এই ম্যাথে কি বলছে। বলা হয়েছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ধরো আমি একটু পড়ে নিই, তারপরে তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি। আমি জিনিসটা গ্রাফিক্যালি বুঝাই, এই প্রত্যেকটা ম্যাথ তোমরা বা তোমাদের বইও খুঁজে পাবা, ঠিক আছে? ধরো এখানে যেটা বলতে চাইছে, একটা সরলরেখা দেওয়া আছে, সরলরেখা দেওয়া নাই সমীকরণ, বলা হয়েছে যে এই সরলরেখাটি কোন বিন্দু দিয়ে গিয়েছে? 3,0 বিন্দু দিয়ে পাস করছে, বা 3,2 বিন্দু, এটা ধরো সি বিন্দুর নাম দিলাম, এটা 3,2। তো 3,2 বিন্দুর মাঝখান দিয়ে এই সরলরেখাটা গেছে, ঠিক আছে? এখন আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে আর আরেকটা ইকুয়েশন, আরেকটা জিনিস আছে, ধরো এটা এ বি আর এটা হচ্ছে ও, মূল বিন্দু তো হচ্ছে 0 0, ঠিক আছে? কি বলা হয়েছে? 3,x লক্ষ যথাক্রমে এ ও বি। আচ্ছা ঠিক আছে, এখন আবার তোমাদেরকে আরেকটা জিনিস দেওয়া আছে, এখন সরলরেখার সমীকরণটি বের করতে হবে, যেখানে আবার ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, ঠিক আছে? এই জিনিসটা দেওয়া আছে, এটা একটা গিভেন ইনফরমেশন। সো এখন দেখো একটা সরলরেখা যদি এক্স এভাবে যায়,
যেটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, তাহলে তার ইকুয়েশন কি হবে? এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 হবে। বাট এখানে সমস্যা হচ্ছে আমি এ আর বি এর মান জানি না আগের মতোই, এবং এ আর বি এর মান বের করার জন্য আমাদের কি করা হয়েছে, যে এখানে এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। এবং আরেকটা ইনফরমেশন কি, সে হচ্ছে 3,2 বিন্দু দিয়ে পাস করে। সো আমার কথা হচ্ছে যদি একটা সরলরেখা 3, সরলরেখার ইকুয়েশন যদি এইটা হয়, এবং ওই সরলরেখাটা যদি, এটা হচ্ছে আরেকটা ইনফরমেশন, দেখো একটা সরলরেখার ইকুয়েশন যদি এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1 হয়, এবং সে যদি 3,2 বিন্দু দিয়ে পাস করে, তার মানে কি ওই সরলরেখার ইকুয়েশনের মধ্যে 3 আর 2 বিন্দু বসায় দিলে ওই সরলরেখার ইকুয়েশনটি কি হবে, স্যাটিসফাই করবে। তার মানে 3,2 বিন্দু এই সরলরেখাকে কি করবে, সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। অর্থাৎ 3 আর 2 বিন্দু বসায় দিই এখানে, তাহলে এক্স এর জায়গায় 3 বসায় দাও, 3 বাই এ, আর ওয়াই এর জায়গায় 2 বসায় দাও, 2 বাই বি ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা সিম্পলিফাই করলে কি পাবো, এখান থেকে সিম্পলিফাই করলে আমরা পাবো 3b। আচ্ছা আমি করি, ডিটেইলস করে দেখাই। এ বি, তাহলে এখানে 3b যোগ 2a ইজ ইকুয়াল টু 1। সো 3b যোগ 2a ইজ ইকুয়াল টু ab। এই পাইলাম একটা সমীকরণ, ঠিক আছে। এ আর বি এর, আমার এ আর বি এর মান বের করলেই কিন্তু আমার অ্যান্সার শেষ, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই সরলরেখার সমীকরণ যেখানে এ আর বি এর মানটা আমি জানি না। এ আর বি এর মানটা বের করে ফেললে আমার সরলরেখার সমীকরণ শেষ। এখন ও এ মাইনাস ও বি, দেখো ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু আবার 2 দেওয়া আছে। এখন ওইটার সাহায্যে আমি এ আর বি এর আরেকটা ইকুয়েশন জেনারেট করার চেষ্টা করব। আচ্ছা বলতো ও এ মানি কত? ও এ মানি আমার এ না, দেখো তো ও থেকে এ পর্যন্ত ডিসটেন্স টুকুই তো এ, তাই তো। ও থেকে এ পর্যন্ত ডিসটেন্স টুকুই হচ্ছে এ, কারণ এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0, কারণ এ বিন্দু হচ্ছে এক্স অ্যাক্সিসের মধ্যে আছে, তার কোটি 0 হবে। আর ভুজ হচ্ছে আমি ধরে নিলাম এ, ভুজ যদি এ ধরে নেই তাহলে ও এর ডিসটেন্স কত হবে, ও এ হবে এ এর সমান। ও এ মানি হচ্ছে এ, আর ও বি মানি কি, ও বি মানি হচ্ছে বি। তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে। তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু পাই গেলাম 2। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। আচ্ছা a মাইনাস বি ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে a ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, তাহলে সেটাও বের করে নিই। তাহলে a ইজ ইকুয়াল টু দাঁড়াবে 2 প্লাস বি, তাই তো। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর 1 নম্বর ইকুয়েশন কি, 3b প্লাস 2a ইজ ইকুয়াল টু ab। সো এখন আমরা তো প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি জানি। জাস্ট আমরা যেটা করব, এই a এর মানটা আমরা যেটা করব 1 নম্বর ইকুয়েশনে বসায় দিব। বসায় দিলে আমরা কি পাবো, a ইজ ইকুয়াল টু 2b। এটা কি করব, 1 নম্বর ইকুয়েশনে বসায় দিব। বসায় দিলে সেখান থেকে আমরা b এর মান পেয়ে যাব। তো চলো ওইটা করি, যত জায়গায় a দেখবো সেই জায়গায় 2b বসায়। সো 1 থেকে আমরা কি পাবো, 1 আর 2 থেকে আমরা কি পাবো, সো 1 ও 2 থেকে কি পাবো, কম্বাইন করলে আমরা পাবো 3b যোগ a এর জায়গায় কি বসায় দিব, 2 প্লাস, সো 2 ইনটু আর a এর জায়গায় বসায় দিই 2 প্লাস b ইজ ইকুয়াল টু a এর জায়গায় বসায় দিই 2 প্লাস b ইনটু b। তাহলে এখন এখান থেকে আমরা কি আসছে, 3b যোগ 4 যোগ 2b ইজ ইকুয়াল টু 2b যোগ b স্কয়ার। সো 2b কাটা, এখান থেকে থাকতেছে আলটিমেটলি b স্কয়ার মাইনাস 3b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাই তো। এখন এটাকে কি লেখা যায়, b স্কয়ার। আচ্ছা এটাকে কি করা যাবে, b স্কয়ার মাইনাস কি লেখা যাবে এটাকে, 4b plus b মাইনাস 4b মাইনাস প্লাস বি। 4b প্লাস b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে লিখতে পারি b ইনটু b মাইনাস 4 প্লাস 1 ইনটু b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সুতরাং b ইজ ইকুয়াল মাইনাস 4 ইনটু b প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আসতেছে। তাহলে b ইজ ইকুয়াল টু কত আসবে, b ইজ ইকুয়াল টু 4 আর b ইজ ইকুয়াল টু আসতেছে মাইনাস 1। আর b ইজ ইকুয়াল টু 4 আর b ইজ ইকুয়াল টু মাইনাস 1 আমাদের আবার 2 নম্বর ইকুয়েশন কি ছিল, এটা ছিল না, এই যে এই ইকুয়েশনের মধ্যে বসাই দিলে আমরা কি a এর মান পেয়ে যাব না। এই ইকুয়েশনটা নিয়ে আসি নিচে। এখন দেখো এই যে আমাদের ডান পাশের ইকুয়েশনটা আগে পাশে রাখলাম, এই যে এটা আমাদের আরেকটা ইকুয়েশন ছিল। ওইখানে একবার b ইজ ইকুয়াল টু যদি 4 বসাও, বসালে কি পাবা, b ইজ ইকুয়াল টু 4 বসালে a ইজ ইকুয়াল টু পাবা 6 ইজ ইকুয়াল টু মাইনাস 1 বসাইলে a ইজ ইকুয়াল টু তুমি কি পাবা, মাইনাস 1 বসাইলে a ইজ ইকুয়াল টু পাবা 1। সো আমরা a আর b এর মান পেয়ে গেলাম না। সো এখন আমাদের ইকুয়েশন কিন্তু ফর্ম করা যাবে। তাহলে একবার একটা ইকুয়েশন হইতে পারে x ডিভাইডেড বাই a, অর্থাৎ x বাই 6 প্লাস y বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটা একটা অ্যানসার হবে, যেহেতু a আর b এর মান অজানা ছিল সেটা বের করে ফেললাম। আরেকটা হবে x বাই 1 প্লাস y বাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আরেকটা অ্যানসার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার বোর্ডে
আসছে, ঠিক আছে? তো এটা পুরোটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, ভেরি গুড। এবার চলো আরো দুইটা করি। ভাইয়া হ্যাঁ বলো। এইটাকে যদি আগের মতো করে মধ্যবিন্দু থেকে যদি এর মান বি এর মান বের করা হয় যাবে না? আচ্ছা দাঁড়াও, এখানে তো কথা হচ্ছে যে 3,2 বিন্দু যেটা বলছে না, এটার ব্যাপারে কিছুই বলে নাই। এটার ব্যাপারে এটাও বলে নাই যে 3,2 বিন্দু কি মধ্যবিন্দু কি না, এটার ব্যাপারে এটাও বলে নাই যে 3,2 বিন্দু 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে কিনা, কিছুই বলে নাই। যদি ওগুলা কিছু বলতো, ওগুলোর সাহায্যে আমরা এ আর বি এর মান বের করতে পারতাম। এবার যদি ওগুলাই কিছুই বলে নাই, তাই আমাদের কি করতে হয়েছে, দুইটাই আবার। তবে ওইগুলো না বললো আরেকটা ইনফরমেশন দিচ্ছে যে ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু 2। সো ওইখান থেকে এ আর বি এর একটা ইকুয়েশন পাইছি। আবার কি করছি আমরা নিজেরা, ওই 3 আর 2 বিন্দু যেহেতু পাস করে, তার মধ্যে দিয়ে এক্স এর জায়গায় 3 আর 2 বসাই দিয়ে এ আর বি এর আরেকটা ইকুয়েশন পাইছি। ওই দুইটাকে সলভ করে আমরা উত্তরটা নিয়ে আসছি। বুঝতে পারছো? মানে আমাকে আসলে কি দেওয়া আছে সেটার বেসিসে আচ্ছা আমি আমার কর্ম পরিকল্পনা ঠিক করব, আমার প্ল্যানটা ওইভাবে হবে। বুঝতে পারছো? তো এবার আসো দেখি আর কোন ম্যাথ করা যায়। তো আজকে লাস্ট একটা ম্যাথ করবো এখন। তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে তোমরা অবশ্যই 3.1 থেকে আগের চ্যাপ্টার গুলো একটু দেখে দেখে আসবা, কি কি ফর্মুলা দেখছি, আর স্পেশালি লাস্ট ক্লাসের থিওরিটা আবার একটু দেখে দিও। ঠিক আছে? কি কি ফর্মুলা গুলো বলছি, যে কোন কোন কন্ডিশনে কোন কোন ফর্মুলা জেনারেট করা যায় সরলরেখার জন্য। ঠিক আছে? ওটা তো গ্রাফিক্যালি দেখাইছিলাম, সো ওগুলো একটু দেখে নিও, তাহলে কিন্তু স্পিড পাবো না আমি পড়া। আমি চাচ্ছি কমই পড়াইছে, বাট এতটাও কম না, আর একটু ফ্লুয়েন্টলি যাইতে চাচ্ছি। ঠিক আছে? তো এবার আসো একটা জিনিস দেখি। ওকে, তো এবার আমাদের ম্যাথটা একটু দেখো। 6। আচ্ছা, আমি যতটুকু বুঝছি আমি তোমাদেরকে এক্সপ্লেন করি জিনিসটা। দেখো, একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? সরলরেখা সমীকরণ দেওয়া আছে। এখন কি বলছে, ওকে ঠিক আছে। তাহলে সরলরেখা যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করছে, তো আগের মতোই কি এক্স অক্ষকে হচ্ছে এ বিন্দুতে ছেদ করছে, যেখানে এ এর মান কত, এ এর একটা মান আমরা পরে বের করতেছি। ধরো এখানে বি বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করছে। ঠিক আছে? এখন ওরা বলতে চাইছে, ওরা এখানে বলতেছে যে এই সরলরেখাকে সম ত্রিখণ্ডক করা হয়েছে দুইটা বিন্দু দিয়ে। মনে করো একটা সরলরেখা আছে, এটাকে তুমি 3 ভাগে ভাগ করবা। তুমি কিভাবে করতে পারো, ধরো এখানে এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে। এই এ বি রেখাটাকে তুমি 3 ভাগে ভাগ করতে হলে কি করতে হবে, মাঝখানে আরো দুইটা বিন্দু নিতে হবে না? যে এখানে একটা বিন্দু নিতে হবে, এখানে একটা বিন্দু নিতে হবে। ঠিক আছে আমার কথা? ঠিক আছে? তাহলে এবার দেখো সমান 3 ভাগে ভাগ হয়েছে, এই ভাগ